আসসালামু আলাইকুম দর্শক। আমি আতিক রহমান পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সমসাময়িক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আলোচনার অনুষ্ঠান খোঁজ খবরে স্বাগতম। আমার সাথে আজকেও আছেন রাজনৈতিক বিশ্লেষক, দেশের সিনিয়র সিটিজেন, সাবেক সেনা কর্মকর্তা, মেজর অবসরপ্রাপ্ত আখতার হোসেন আখতারুজ্জামান রঞ্জন, সরি আক্তার ভাই, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। আক্তার ভাই, আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে আজকের সন্ধ্যার আয়োজনে আবারও অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ডাক্তার ভাই, বিষয় খুব আমরা লম্বা করবো না, চারদিকে ডালপালা মেলবো না। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা উঠছে, কোর্টে চলছে শুনানি, কোর্টের রায়ের অপেক্ষা চারদিকে। একই সময় বিএনপি গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের মতো করে কাজ করেন। এটা নিয়ে বিভিন্ন আলোচনা চলছে যে মানে গভর্নমেন্ট কি তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ফিরে যাক, এটা বিএনপি চাচ্ছে। আর আসিফ নজরুল আইন উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বললেন যে না, তারা তত্ত্বাবধায়কের মুডে সরকার থাকুক সেটা চাচ্ছে। সরকার নিরপেক্ষতা নিয়ে সবার প্রশ্ন। সরকার অলরেডি একটা ডিভাইডেড করে ফেলেছে দেশকে। দেশের অর্ধেক জনসংখ্যার মতামতকে তারা তোয়াক্কা করছে না, আর অর্ধেক জনসংখ্যার মতামত নিয়ে আগাচ্ছে। সেই পর্যায়ে এসে বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি সবাই তাকে অবিশ্বাস করছে, সবারই প্রকাশ্য অভিযোগ। ঠিক এরকম যখন দেশের অবস্থা, সরকার কি করতে চাচ্ছে? আসলে ওকে গোবলেট পাকিয়ে ফেলেছে। আমি একটু ভূমিকা দিয়ে শুরু করছি, কারণ পরে আর আপনাকে ইন্টারফেয়ার করব না। ডক্টর ইউনূস বলছেন যে নির্বাচনের জন্য তিনি প্রশাসন গুছায় দিবেন। তফসিল ঘোষণার পরে প্রশাসন গোছানো কার কাজ? উনি যেটা গুছিয়ে দিবেন, যদি এখন থেকে ডিক্লেয়ার করেন, তাহলে কি ইসি বাধ্য যে তার এই কথাটাই তিনি যেভাবে গুছিয়ে দিবেন সেটা রাখতে? তাহলে কি এটা সিস্টেম হলো? ইসির স্বাধীনতার কথা বলে, আবার সুন্দর ইলেকশনের কথা বলে। উনি এই কথা কিভাবে বলতে পারেন? এটা কি বৈধ? আরো একটা গুবলেট পাঠিয়েছে। তিনি বলছেন এখন থেকে তিনি দেখবেন, এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ওনেরই। তাহলে এর আগে থেকে কে দেখেছে এটা? তাহলে আর কেউ দেখেছে? যে একটা অভিযোগ উঠে, আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছে আসিফ নজরুলকে যে আরেকজন উপদেষ্টা এটা দেখতো। আসিফ নজরুল এটা পাশ কাটায় গেছেন, উনি মন্তব্য করেননি। এতদিন তাহলে কে দেশ চালাচ্ছে? বলে যে এই সরকার কে চালায় তার ঠিক নাই, এক একবার এক একজন, জামাত চালায়, বিএনপি চালায়, এনসিপি চালায়। সরকার আসলে কি করতে চাচ্ছে? আর সাবেক সেনা কর্মকর্তাদের আদালতে নেওয়া হয়েছে, সবাই বলছে যে হ্যাঁ, সেনাবাহিনী সহযোগিতা করছে, বাট অনেক প্রশ্ন আছে। আপনি নিজেও প্রশ্ন তুলেছেন অনেক। এবং তাদেরকে যেভাবে গাড়ি থেকে নামানোর পরে গাড়িতে লেখা ছিল বাংলাদেশ জেল, এটা অবশ্যই আমি বুঝতে পারিনি বাংলাদেশ জেল বিষয়টা কি। নিশ্চয়ই এটাও আপনার চোখে পড়েছে, আপনি একটু জানবেন। আর এটা হচ্ছে যে নামার পরে এ ধরনের মানে ওনারা তো একটা মর্যাদাপূর্ণ জায়গায়, ওনাদেরকে যেভাবে কোর্টের ভিতরে নেওয়া হয়েছে, সবকিছু মিলিয়ে আপনার পর্যালোচনা আশা করছি দর্শকদের উদ্দেশ্যে। মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ আপনাকে, ভূমিকা তুমি নিয়েছো ভাই। সালাম, আসসালামু আলাইকুম। তোমার মাধ্যমে তোমার অগদর্শকদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আবারও বলছি, নিরাপদে থাকার চেষ্টা করবেন। এত লম্বা ভূমিকার পটভূমিকা যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে দেশ আজকে একটা চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে। আমরা অনেক কথা বলছি। আজকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলা হয়েছে আপনি তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হন। এটাই তো স্বাভাবিক, এটাই তো এটাই তো হওয়া উচিত। নির্বাচন দিতে চান তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সরকারের নির্বাচন দেওয়ার দায়িত্ব নাই। আমি বলে আসতেছি, একদম শুরু থেকে বলে আসতেছি, তো ইউনূস সাহেবের বাংলাদেশে কোন নির্বাচন দেওয়ার জন্য দায়বদ্ধ নয়। সেই সরকার যখন গঠন করা হয়েছে তখন নির্বাচন কোনো উদ্দেশ্য ছিল না, নির্বাচন কোনো লক্ষ্য ছিল না, নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা পড়ে নাই। তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর চাপের মুখে এবং স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশার মুখে এই সরকার আগামী ফেব্রুয়ারি মাসে 2026 সনের ফেব্রুয়ারি মাসে, এবং স্পেসিফিক্যালি উনি বলেছেন রোজার আগে, অর্থাৎ রোজা বোধ সম্ভবত শুরু হবে 14 ফেব্রুয়ারি থেকে, তার আগে উনি নির্বাচন দিয়ে দিবেন। এটা উনি অনেক জায়গায় বলেছেন, জাতিসংঘের ফ্লোরে দাঁড়িয়েও বলে আসছেন, সারা বিশ্বের সামনে ওয়াদা দিয়ে আসছেন উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। তাহলে উনি নির্বাচনটা দিবেন কিভাবে? অন্তর্বর্তীকালীন সরকারের রূপ তো পরিবর্তন করতে হবে। এমন এই কথাটাই তো ওনাকে স্মরণ করে দেওয়া হয়েছে যে আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকার থাকেন তাহলে আপনার উপদেষ্টারা একটি নির্বাচন দিতে তারা বাধ্য নয়, কারণ তারা চলমান দায়িত্ব পালন করার জন্য তারা দায়বদ্ধ, তারা শপথ নিয়েছে এবং সেখানে
সেই সংবিধানে এখন সরকারের কোনো শূন্যতা নাই, নির্বাচনের কোনো সুযোগ নাই, স্কোপ নাই। কারণ একটি সরকার থাকা অবস্থায় নির্বাচন আরেকটি নির্বাচন হয় না। হয় সরকার পদত্যাগ করে, না হয় সরকার পদত্যাগ করে, নরমালি পদ দিলে পরে তাকে থাকতে বলা হয়, থাকতে বলা হলে পরে পরবর্তী মাসের মধ্যে নির্বাচন দেওয়া হয়। এটি ছিল সাংবিধানিক ধারা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সবাই বলেছে জনগণের ম্যান্ডেট নিয়ে তৈরি হয়েছে, এটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না, তর্ক করতে চাই না, বিতর্কে যাইতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার তো চলমান সরকার, এবং বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তো একটি নির্বাচন হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে না, কজ অফ অ্যাকশন হবে না। অর্থাৎ নির্বাচন করতে হবে এই ধরনের কোনো কারণ তৈরি হবে না। কারণ তৈরি হইতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করে হয় নিজে আবার তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ক্ষমতা নিতে হবে, নিয়ে তখন নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে। এই বিষয়টি জটিল না, এটা অত্যন্ত সহজ সরল অঙ্ক। এটা যারা জটিল করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য সঠিক নয়। আমি এই জন্য বলছি, অনেকে মনে করতে পারেন যে এই যে বিএনপি যে আহ্বানটা জানিয়েছে এটা কেন জানানো, এটি যথার্থ এবং এটি সঙ্গত কাজটি করেছে বিএনপি নেতৃত্ব, এবং বিএনপি গিয়ে সে কথাটা বলে আসছে, প্রধান উপদেষ্টা মহোদয়কে স্মরণ করে দিয়েছেন। তার পরবর্তীতে আমরা দেখলাম আজকে তিনি জামাতের সঙ্গে আজকে বসার কথা ছিল 5টার সময়, কিন্তু সেইটা পরিবর্তন করে 6টা নিয়ে গেছেন, তার আগে এনসিপি কে নিয়ে আসছেন। এখানেও কিন্তু আমরা একটা ষড়যন্ত্রের আভাস দেখতে পাই। কারণ যদি পরবর্তীতে সিদ্ধান্ত হয়ে থাকে যে এনসিপির সঙ্গে দেখা করবে, তাহলে 5টার সময় জামাতের সভা ঠিক রেখে 6টার সময় এনসিপি করতে পারত, কিন্তু কেন করা হলো না? এখানে একটা শুভঙ্করী ফাঁক আছে। ফাঁকটা হলো সাম্প্রতিক জামাত ইসলামের সঙ্গে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন বাপ বেটার সম্পর্ক সৃষ্টি হয়েছে। বাপ বলতেছে বেটা বেয়াদব হয়ে গেছে, আর বেটা বলতেছে বাবা আরেকটা বিয়ে করতে চায়, পরিবারের স্বার্থ দেখতে চায় না, অন্যদিকে চলে যেতে চাচ্ছে। এই বাপ বেটার মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, স্বার্থের নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে, যা ইতিমধ্যে প্রকাশ্যে চলে আসছে, এটা গোপনে নয়। এদের উভয় পক্ষের বাপ বেটার বক্তব্যে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব, প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। এখন এই দ্বন্দ্বটা মিটানোর একটা সুযোগ আজকে তৈরি হয়েছে। কিভাবে? 5টার সময় যদি এনসিপি যায়, তাহলে এনসিপি বের হওয়ার সময় এনসিপি যদি 5 মিনিট বাড়ায় ধরে রাখে, তাহলে জামাত যখন ঢুকবে তখন দেখা হবে। দেখা হলে জামাত এনসিপির সঙ্গে কুশল বিনিময় হয়ে কথাবার্তা হবে। তখন মুরব্বী হিসাবে ডক্টর ইউনূস সাহেব বলতে পারে, তোমাদের মধ্যে কি হয়েছে, কেন এগুলো করতেছো, বেয়াদবি করতেছো মুরব্বীদের সঙ্গে, আসলে মিলও। একটা সুযোগ সৃষ্টি হয়ে গেছে। এটা যদি উল্টা হইতো, অর্থাৎ যদি জামাত যদি 5টার সময় আসতো, হয়তো এনসিপি আসার আগে মিটিং শেষ হয়ে যেতে পারতো। শেষ হয়ে গেলে পরে জামাত তো এনসিপি অপেক্ষা করতো না, তারা চলে আসতো, ফলে দেখা করার সুযোগ হতো না। এখানে মনে হচ্ছে যে পর্দার আড়ালে ভীষণ অনেক বড় বড় নাটক তৈরি হচ্ছে। যারা স্ক্রিপ্ট রাইটার তারা বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট লিখতেছেন, কিন্তু কোন স্ক্রিপ্টেই বাজারে খাওয়াতে পারতেছে না, মানুষের কাছে জনপ্রিয় করতে পারতেছে না, ফলে প্রতিনিয়ত স্ক্রিপ্ট পরিবর্তন হচ্ছে। এখানে এই যে কি বলে এটাকে, যে এই পটভূমিকা তৈরি পরিবর্তন হয়ে যাচ্ছে। কাজে আজকে আলোচনা করে কি হয়েছে আমি এখন জানি না, লেটেস্ট আমি খবরটা নিতে পারি নাই, যে 6টার সময় সভা করে এসে জামাতের সঙ্গে কি আলোচনা হলো, কি আলাপ আলোচনা হলো। কাজে তুমি যেটা বলেছো ভাই, যে সুপ্রিম কোর্টে যে বিচারটা চলেছে, 2 দিন হিয়ারিং হয়েছে, আমরা তখনও বলেছিলাম 2-3 দিন হিয়ারিং হবে। আমরা বলছিলাম 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়তো 30 তারিখের আগে আমরা এই ব্যাপারে একটা সুষ্ঠু সমাধান পাবো না। এখানে আরো 2টি কারণ আছে, সেই কারণগুলো আমরা পূর্বে বলেছি। কাজে এই কারণগুলোর জন্য এই 30 তারিখ পর্যন্ত এই রায়টা দেরি হইতে পারে। কাজে আমাদের অপেক্ষা করতে হবে আরো 2 দিনের হিয়ারিং যাক। কালকে একটা হিয়ারিং হলে পরে এই সপ্তাহ শেষ, তারপর 2 দিন ছুটি, তারপর আবার রোববার থেকে শুরু হইলে পরে আরো 2-3টে হিয়ারিং হইতে হইতে আমার মনে হয় 30 তারিখের মধ্যে চলে আসবে। তারপরে এই সমস্ত জায়গাতে আমরা আবার দেখব যে ওই বড় বড় সিনিয়র উকিলদেরকে ডাকবে, ওই কিউরিকাস নাকি বলে উকিল সাহেব ডাকবে, তাদেরকে এনে বিভিন্ন মতামত নিবে। এটা একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর হয়ে তারপরে সেখানে কথাবার্তা বলে একটা সিদ্ধান্তে আসবে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হইলে
3 মাস দ্রুত আমাদের সামনে এগিয়ে আসছে। অর্থাৎ 3 মাসের মধ্যে নির্বাচন হতে হলে 14ই ফেব্রুয়ারি নির্বাচন হইতে হলে 14ই নভেম্বরের আগে একটি নতুন সরকার আসতে হবে, নতুন ফর্মে আসতে হবে। এই সরকারই হোক, নতুন ফর্মে আসতে হবে। অর্থাৎ এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকারকে নিজেদের অবস্থান পরিবর্তন করে নিজেদের নতুন রূপ তৈরি করতে হবে। তারপরে আজকে হলো 22 অক্টোবর, 14ই নভেম্বর খুব বেশি দূরে নয়। কাজে এর আগে সিদ্ধান্ত নিতে না পারলে এখানে অনেক কিছু উলটপালট হয়ে যেতে পারে এবং নির্বাচনটা একটা চরম অনিশ্চয়তার মধ্যে চলে যেতে পারে। এবং এই চরম অনিশ্চয়তার মধ্যে নির্বাচনটা গেলেই সেখানে কি হবে? সেখানে মানুষের মধ্যে হতাশা বাড়বে, বিভ্রান্তি বাড়বে এবং তখন পানি ঘোলা হয়ে যাবে। সে ঘোলা পানিতে অনেকে শিকার করার চেষ্টা করবে। কাজে আমাদেরকে অপেক্ষা করতে হবে 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্তের উপরে, তারা ওনারা কি রায় দেন তারপরে বোঝা যাবে। আর বিএনপি যে আহ্বানটা জানিয়েছে আমার মনে হয় এটি জনগণের আহ্বান, এটি জনগণ চায়। কারণ নির্বাচনে পরিবেশ সৃষ্টি করতে হলে সর্বাঙ্গে সরকারের রূপ পরিবর্তন করতে হবে। এই দাবিটা যথার্থ, ন্যায্য এবং যুক্তিসঙ্গত। দ্বিতীয় যে কথাটা তুমি বলেছো ভাই, যে সেনাবাহিনী অফিসাররা গিয়েছেন, অনেকে তো অনেক কথা বলেছিল, অনেক ধরনের কথা বলেছিল। সেনাবাহিনী অত্যন্ত স্মার্টলি এবং দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে দায়িত্ব পালন করেছে। তারা তাদের অফিসার থেকে যতদূর সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে আদালতের কাছে নিয়ে গেছে, আদালতকে সামনে তাদের পেশ করেছে, আদালত তাদের কথা শুনেছে, শুনে তাদেরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে এবং স্বাভাবিকভাবে তাদেরকে কারাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আগের থেকে যেহেতু কারা অর্থাৎ বাংলাদেশ জেলখানা একটি সাব জেল ক্যান্টনমেন্টে বানিয়ে রাখা হয়েছে, সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আজকে আমরা এই ঘটনার মাধ্যমে যে জিনিসটির প্রমাণ বাংলাদেশ সামনে তুলে ধরলাম, এতে কিন্তু অফিসার, দায়িত্ব পালনে নিষ্ঠাবান অফিসার পাবো না। দেখেন, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তৈরি করে হয় মানুষকে হত্যা করার জন্য, পশু বা গরু ছাগল বা হাতি ঘোড়া মারার জন্য না। সশস্ত্র বাহিনীর সামনেই থাকে একমাত্র শত্রু। সামনে যে আসবে শত্রুকে মারবে। সেই শত্রু বাইরের হইতে পারে, ভিতরের হইতে পারে। আর জনগণ থাকে সেনাবাহিনীর পিছনে। সেনাবাহিনীর সামনে জনগণ যায় না। সেনাবাহিনী কখনোই কোনো অবস্থাতে কোনো পরিপ্রেক্ষিতে জনগণের উপরে গুলি চালায় না, জনগণের উপর অত্যাচার চালায় না, জনগণের উপর নির্দয় হয় না, নির্মম হয় না, নিষ্ঠুর হয় না। জনগণের সঙ্গে কোনো প্রকার আইনগত আইন বহির্ভূত কোনো ব্যবহার করেন না। ইতিহাস কোন সেনাবাহিনী পৃথিবীতে নাই। তবে সেনাবাহিনী তার শত্রুর প্রতি নির্মম, নির্দয়, নিষ্ঠুর। সেখানে সে শত্রুকে নিধন ছাড়া, শত্রু ছাড়া, শত্রু করা ছাড়া তার সামনে অন্য কোনো লক্ষ্য থাকে না। এখন যারাই বাংলাদেশে রাষ্ট্রের ক্ষতি করতে যাবে, সেটা বাহির থেকে হোক ভিতর থেকে হোক, তারা তো বাংলাদেশের শত্রু। সেটা জনগণের অংশ হোক, জনগণের অংশের বাইরে হোক, যারাই বাংলাদেশের রাষ্ট্রের ক্ষতি করতে চাবে, রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্তা, এটা যারা ক্ষতি করতে চাইবে তারা অবশ্যই রাষ্ট্রের শত্রু। যারা জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে, যে কোনো নামে হোক না কেন, আদর্শগত হোক। আমরা অতীতে কি দেখেছি, কমিউনিস্ট আন্দোলনের নামে দেশের মানুষের মধ্যে বিভক্ত করা সৃষ্টি করা হয়, তাদের নামে সৃষ্টি করা হয় নাই। এরকম অতীতে যারা সাম্যবাদের নামে, কমিউনিজমের নামে, বিভিন্ন আদর্শ বা মতবাদের নামে জাতিকে বিভক্ত করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে কি সেনাবাহিনী সশস্ত্র অবস্থা গ্রহণ করে নাই? তাদেরকে নিধন করে নাই? চট্টগ্রাম হিল ট্রেক্সে যখন চাকমারা বিদ্রোহ করেছে, বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তখন কি সেনাবাহিনী সেখানে নির্দয় ব্যবহার করে নাই? সেই নির্দয় ব্যবহার না করলে, নির্মম ব্যবহার না করলে আজকে পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ হিসাবে এখনো টিকে থাকতো? এই চাকমারা কি বাংলাদেশের নাগরিক ছিল না? এরা কি বাংলাদেশের পক্ষের লোক ছিল না? কাদের সিদ্দিকী যখন বাংলাদেশের সীমান্ত রেখা বরাবর
সেই মেঘালয়ের এখানে বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করেছিল, তখন যদি তাকে নিধন করা না হতো, তার লোকদেরকে হত্যা না করা হতো, তাহলে কি কাদের সিদ্দিকী সফল হইলে কি বাংলাদেশ বর্তমানে এই রূপে থাকতো? তাহলে সেনা বাহিনী তো তার দায়িত্ব নির্দয়ভাবে পালন করবে, নির্মম ভাবে পালন করবে। তার শত্রুর সঙ্গে সে অবশ্যই নিষ্ঠুরতম আচরণ করবে। সে শত্রু যদি আমি হয়ে যাই, রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু, সেটা আমার দায়িত্ব। সেটা আমি কেন শত্রু হইলাম রাষ্ট্রের? এই মায়া কান্না করে তো লাভ নাই যে আমাকে মারছিল, আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিল, আমাকে চোখ বেঁধে রাখছিল। জাতির শত্রু যারা, রাষ্ট্রের শত্রু যারা, তাদেরকে তো এভাবে রাখবে। এটা তো স্বাভাবিক। শত্রুকে তো সেনাবাহিনীকে বিরক্তি করার পরিণতি কি হতে পারে? এটাই তো মানবতা দেখিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এটাই তো আমাদের বক্তব্য। এটাই তো আমরা পরিষ্কার বলতে চাই। যারা কাউকে হত্যা করে নাই, মাসের পর মাস, বছরের পর মাস সেনা আটকে রেখে, সেনা একটা কারাগার আছে, যেটাকে আমরা বলি যে ওই কোয়ার্টার গার্ড। সে কোয়ার্টার গার্ডে রাখার বিধান আছে। সেখানে রেশন দেওয়া হয়, বেতন দেওয়া হয়, খাওয়া দেওয়া হয়, সরকারি আইন মোতাবেক, বৈধতা মোতাবেক। সেখানে কাউকে রেখে যদি নির্মম নির্দয় ব্যবহার করে থাকে, তারপর যদি বাঁচায় রাখে, সেটা তো সে উদারতা দেখিয়েছে, মানবতা দেখিয়েছে। সে উদারতা, মানবতা দেখানোর জন্য তাদেরকে তো আমাদের পুরস্কৃত করা উচিত, ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু তা না করে আজকে তাদের দেশপ্রেমের জন্য, তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য, রাষ্ট্রের কারণে নির্দয়, নির্মম, নিষ্ঠুর হওয়ার জন্য তাদেরকে আজকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। এতে কি হবে? এদের ফাঁসি হোক বা কি হোক সেটা বড় কথা নয়। কিন্তু আগামী দিনে কি আমরা দেশের জন্য নিবেদিত কর্মকর্তা, কর্মচারী, সৈনিক পাবো? আর যদি সৈনিক বাংলাদেশের যদি এরকম কঠোর না হয়, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর মান, মনোবল, কার্যক্ষমতা, যুদ্ধ করার ক্ষমতা কতটুকু টিকে থাকবে? আর যদি টিকে না থাকে, এরকম যদি নিধন করতে সেনাবাহিনী না পারে, তাহলে যেকোনো আদর্শের নামে বাংলাদেশে যেকোনো শক্তি, অন্য কোনো বিদেশি শক্তি বা বিদেশি আদর্শ বা বিদেশি মতবাদ, সেটা আদর্শগত হোক, ধর্মগত হোক, যেকোনো নামে একটা সশস্ত্র গোষ্ঠী উত্থান বাংলাদেশে হতে পারে। যদি সেরকম সশস্ত্র গোষ্ঠী উত্থান হয়, তাদেরকে আপনি কি করে দমন করবেন? তাদের কি করে আটকাবেন? আজকে যদি বা কোনো একটি গোষ্ঠী বাংলাদেশ অখণ্ডতা নিয়ে, অখণ্ডতা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়, তখন আপনি কি করবেন? তার সঙ্গে কি গোলাপ ফুল দিয়ে তার সঙ্গে যুদ্ধ করবেন? আজকে যদি আদর্শের নামে যদি বাংলাদেশে এখানে অরাজকতা সৃষ্টি করতে চায়, বাংলাদেশকে যদি একটি সশস্ত্র গোষ্ঠীতে রূপান্তরিত করতে চায়, তখন কি করবেন? কারণ রাষ্ট্র পরিবর্তনের অন্যতম দুটি অংশ আছে। একটা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন করা যায়, আর একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন করা যায়, ক্ষমতার পরিবর্তন করা যায়। আমরা 15ই আগস্ট 1972 সালে দেখেছি একটি সশস্ত্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। আমরা 5ই আগস্ট দেখেছি 2024 সনে একটি রাজপথে একটি সাংবিধানিক একটি শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে। দুটির মধ্যে দুটি মৌলিক পার্থক্য আছে। আগামীতে যদি কেউ আবার ওই সরকারের পরিবর্তন বা বর্তমান অবস্থার পরিবর্তন রাজপথে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ করতে চায়, ওয়েলকাম, আমরা স্বাগত জানাবো। কিন্তু যদি কোনো সশস্ত্র বিপ্লবের নামে কেউ যদি আবার বাংলাদেশে অরাজকতা করতে চায়, যদি কোনো গোষ্ঠী যারা প্রস্তুতি নিচ্ছে, যারা আগামীতে একটি সশস্ত্র বিপ্লব করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে প্রস্তুতি নিচ্ছে, তাদের প্রতি আমরা দৃষ্টিপাত করছি না, তাদেরকে আমরা সামনে আনতেছি না, তাদের কথার উপর আমরা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু তারা এখানে সেখানে বিভিন্ন জায়গায় বলে দিচ্ছে যে আমরা একটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন আনবো। এটা তো আমার কথা না। আমরা দেখেন না, আসিফ মাহমুদ ইন্টারভিউটা দিয়েছিল, যেখানে বলেছিল সেনা প্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূস সাহেবকে গ্রহণ করেছিল, মেনে নিয়েছিল। সেখানে সে কি বলে নাই যদি তাদের এই শান্তিপূর্ণ বিপ্লব ব্যর্থ হইতো, তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল? তারা তো সেটা পরিষ্কার বলে দিয়েছে। ইন্টারভিউতে আপনি পড়ে দেখেন সে কি বলেছে। আসিফ মাহমুদ তার ইন্টারভিউতে কি বলেছে? যে শান্তিপূর্ণ বিপ্লব যদি আমাদের ব্যর্থ হইতো, তাহলে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি আমাদের ছিল। তার মানে যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতি এখন কি অবস্থায় আছে, কোথায় আছে? আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেদেরকে যেভাবে আপনারা অপ্রাসঙ্গিক করে ফেললেন, যেভাবে তাদেরকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দিলেন, যাদেরকে আজকে জাতীয় ভিলেন বানিয়ে ফেলছেন,
যাদেরকে আজকে আপনার মার্কা দিতে পর্যন্ত আপনি কার্পণ্য করেন, যাদের একটা নির্বাচনের প্রতীক দেওয়ার জন্য তাল বাহানা করছেন, এই ছেলেদের বিপ্লবটাকে আপনারা নস্যাৎ করে দিলেন। একটা প্রতি বিপ্লব না ঘটিয়েও বিপ্লবটাকে গলা টিপে আপনারা মেরে ফেললেন। আগামী দিনে যদি বিপ্লব হয়, শান্তিপূর্ণ কোনো বিপ্লব হইল, সেই বিপ্লব সশস্ত্র বিপ্লবে রূপান্তরিত হবে। কারণ প্রমাণ হয়ে গেছে সশস্ত্র বিপ্লব ছাড়া সত্যিকার অর্থে রাজনীতির বা রাষ্ট্রের কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে যদি আজকে মোরাল নষ্ট করে দেওয়া হয়, তাদের কার্যক্ষমতা কমিয়ে দেওয়া হয়, যদি তাদের কাজ করতে ভয় ভীতির ব্যবস্থা করা হয়, জেল জুলুম নির্যাতনের ভয় দেখানো হয়, মামলা আদালতে দাঁড় করানোর ভীতি দেখানো হয়, তাহলে আগামী দিনে এই সশস্ত্র বাহিনী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে মোকাবেলা করতে হয়তো বাধ্য নাও হতে পারে বা নাও যেতে পারে। তখন কি হবে? আমার এই সেনাবাহিনী কি তখন মীর জাফরের সেনাবাহিনীতে রূপান্তরিত হবে না? যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখবে যে মোহনলাল মীর মদনের বাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে গেল। আমার সেনাবাহিনীকে আগামী দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই দেশে একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কোনো একটি আদর্শগত শক্তির কাছে, কোনো একটি অন্য কোনো একটি গোষ্ঠীর কাছে হেরে গেল, যেমন আরাকান আর্মির কাছে মায়ানমার হেরে গেছে। এবং সলিডারিটি আর্মি বা বাংলাদেশ বিপ্লবী আর্মি গঠন করে কেউ অস্ত্র নিয়ে মাঠে নামে, আর যদি আমার সশস্ত্র বাহিনী চুপ করে দাঁড়িয়ে থাকে, তাহলে কি হবে? রাষ্ট্র তৈরি করে আমি বলছি রাষ্ট্র তৈরি করে সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী প্রাথমিকভাবে রাষ্ট্র করার ৩টি অধ্যায়। প্রথম তারা একটা ভূখণ্ডকে নির্দিষ্টকরণ করে ঘোষণা করে এটি একটি আলাদা রাষ্ট্র। সেইটার ভূখণ্ড নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ সশস্ত্র বাহিনীর। তারপরে সেখানে জনগোষ্ঠীকে পারমিশন দেওয়া হয়। এই জনগোষ্ঠীকে আমরা প্রতিনিধিত্ব করব। তার জন্য একটা সরকার গঠন করে দেওয়া হয়। সেটাকে আমরা বলি গভর্নমেন্ট ইন অকুপাইড টেরিটরি। এটা দিয়ে তারপরে ৩য় সার্বভৌমত্ব করা। জনগণকে রক্ষা করার দায়িত্ব তো সেনাবাহিনীর না, এটা হলো পুলিশের। জননিরাপত্তা দেখার দায়িত্ব পুলিশের। পুলিশকে আইন করে দেওয়া হয়েছে, আইনের মাধ্যমে পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করবে। এটা সেনাবাহিনীর দায়িত্ব না। সেনাবাহিনী আক্তার ভাই, মাঝে শুধু আপনার যেহেতু ওই প্রসঙ্গটায় কথা বলছিলাম, আমি একটু যোগ করতে চাই এবং জানার আগ্রহ। বাংলাদেশে ওপেন সিক্রেট যে এই দেশে প্রচুর অবৈধ অস্ত্র আছে, একটা তো পুলিশের লুট করা অস্ত্র আছেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে কথাটা বললেন, এটা কোনো ইনভেস্টিগেশন হয়নি, তিনি একজন উপদেষ্টা তারপরে। এবং গোপালগঞ্জের সময়ও তাদের এনসিপির ফোন আলাপ, লাইভ ফোন আলাপ লিক হয়েছে, AK-47 আছে তাদের কাছে। দেশে 7.62 রাইফেলের আলোচনা আপনি জানেন, দেশে স্নাইপারের আলোচনা আপনি জানেন। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে 8,500 লোককে তাইকন কুংফু ট্রেনিং দেওয়ার পাশাপাশি সশস্ত্র ট্রেনিং দেওয়া হবে। এগুলোর মানে কি? আমরা প্রশ্ন করেছি যে কি আবার একটা রক্ষী বাহিনী গঠন হবে? মানে এগুলো আলামতটা কি? এবং যেহেতু আপনি প্রসঙ্গটা তুলেছেন, এগুলো নিয়ে কেন আমাদের সেনাবাহিনী তো দেশে এখনো আছে, সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, কিন্তু আমরা কেন এখনো এই আলামত গুলা দেখছি? আপনি নিজে শঙ্কা করছেন, এই জায়গাটা নিশ্চয়ই খুবই শঙ্কা আমাদের জন্য। আপনি সশস্ত্র বাহিনী আছে কোথায় দেখলেন? আজকে সশস্ত্র বাহিনীকে যে আপনি আদালতের কাঠগড়ায় দাঁড় করালেন, কেন? তারা কি দায়িত্বে ডিউটি পালন করতে অবহেলা করেছে? তাদের বিরুদ্ধে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোন অভিযোগ আনছে যে তারা তাদের দায়িত্ব পালন অবহেলা করেছে? কেউ অভিযোগ করেছে রাষ্ট্রের কোন নির্দেশ তারা অমান্য করেছে? তাহলে এদেরকে এই সিভিল আদালতে কোথায় কেন নিয়ে গেলেন? প্রমাণ কি দেখাতে পারবেন? হ্যাঁ, তাদের নিয়ন্ত্রণে হয়তো কাউকে আইনে রাখা হয়েছে, আটক রাখা হয়েছে। তার প্রতি নির্দয় ব্যবহার করেছে। আমি তো বলেছি নির্দয় ব্যবহার করতে পারে। কিন্তু তাকে ধরে নিয়ে আসছে, তাকে গুম করেছে, দেখাতে পারবেন? আজকে যদি আদালত তারা বলে আমরা কাউকে গুম করি নাই, কাউকে ধরে নিয়ে আসি নাই, আপনি প্রমাণ করার কিভাবে প্রমাণ করাবেন? কোর্টের বক্তৃতা দিয়ে আপনার এই মানে ফেলবেন? তার নির্দেশিত আদালতকে দিয়ে মামলা করতে হবে, রায় দিতে হবে। আপনি এতই খেলা মনে করেন যে এই অফিসার গুলাকে দাঁড় করায় দিয়ে আপনি কালকে কনফিউশন স্টেটমেন্ট করে নেবেন? এটা কি আল মামুন পেয়েছেন? এবং আজকে দেখেন আল মামুনের বক্তব্যকে আপনারা প্রসিকিউশন কোনো চ্যালেঞ্জ করে নাই। তার মানে কি? প্রসিকিউশনের শিখানো বক্তব্য সে দিয়েছে। এটাই তো প্রমাণ হলো। তাহলে প্রসিকিউশন তাকে তো ক্রস করায় বুঝাইতো যে না তাদের মতো তারা সেটা বক্তৃতা দেয় না, সেটা নিজের ইচ্ছা মতো বক্তৃতা দিয়েছে।
এটা তো আদালতে প্রমাণ করায় নাই আজকে প্রসিকিউশন যে আলামিন যে বক্তব্য দিয়েছে সেটা তার নিজের বক্তব্য। এটা কোনো কারো দেওয়া বক্তব্য নয়। উল্টো তারা বলেছে সে সত্য এবং সঠিক কথা বলেছে। কেমনে হলো এটা? এটা আদালতের কাছে তো নাও মনে হতো। আদালতের প্রশ্ন রাখতে পারে যে এই লোকটা তুতা পাখির মতো কেন বক্তব্য দিয়ে গেল? কারণটা কি? তার মানে কি আরেকটা ইনকোয়ারি করলে দেখা যাবে তাকেও কেউ ডিম থেরাপি দিয়েছে, তাকেও কেউ বাধ্য করেছে। তারও স্ত্রী, পুত্র, কন্যাদের কোথাও না কোথাও কেউ আটক রেখে হয়তো এই বক্তব্য দিতে বাধ্য করেছে। অথবা তাকে প্রলুব্ধ করেছে, প্রলোভিত করেছে। তাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, তাকে কোন সাজা দিবে না। বিভিন্ন কারণে হইতে পারে। এটা তো বিবেকের দংশনে সে কথাগুলো বলছে না। তাকে তো বাধ্য করা হতে পারে বিভিন্নভাবে। কাজে এগুলো তো প্রসিকিউটরের উচিত ছিল আদালতের সামনে প্রমাণ করে দেওয়া যে তাকে বাধ্য করা হয় নাই। সে তার নিজের বিবেকের তাড়নায় কথাগুলো বলেছে। তাহলেই তো আদালতে এটা গ্রহণযোগ্য স্টেটমেন্ট হইতো। কিন্তু এখন যাকে বলবেন রামের গল্প, রামায়ণের গল্প পড়ে দিয়ে, রূপবানের গল্প বলে দিয়ে আপনি সব করে ফেলবেন। এটা তো সিনেমা নাটক না। যে নাটকে সিনেমাতে যা বাস্তব এটা তো বাস্তব না। নাটক সিনেমার মতো করে স্ক্রিপ্ট লিখলে তো হবে না। জীবনের স্ক্রিপ্ট আর নাটকের স্ক্রিপ্ট অনেক দূর। কাজে আপনি যেটা বললেন আজকে বাংলাদেশে অহরহ বিভিন্ন জায়গায় অস্ত্রে লুটালুটি হচ্ছে। পুলিশের এতগুলো অস্ত্র লুট হলো, সেই অস্ত্রগুলো এখনো ফেরত আসে নাই। কেন আসে নাই? গত ১ বছরে সেগুলা উদ্ধার করার কোনো ব্যবস্থা করা হয় নাই। কাজে আগামীতে যদি একটা সশস্ত্র বিপ্লব কেউ করতে যায়, করে যদি বাংলাদেশটাকে নতুন রূপে রূপান্তরিত করতে চায়, তাহলে সেটাকে প্রতিহত করবেন কারা? জনগণের কাছে তো কোনো অস্ত্র নাই। জনগণ সশস্ত্র বাহিনীর কাছে অস্ত্র দিয়েছে। সেই সশস্ত্র বাহিনী মোরাল ডাউন করে দিচ্ছেন। তাদেরকে আজকে কি জেলের গাড়িতে করে নিয়ে যাচ্ছেন সার্ভিং অফিসারদেরকে। চাকরিরত অফিসারদেরকে আপনি জেলখানার ভ্যানে করে, জেলের ভ্যানে করে নিয়ে যাচ্ছেন। প্রশ্ন করতে পারেন অনেকে বলছে যে এসি ভ্যান, তাহলে আদালতটা এসিতে কেন? যে আদালতে ওনাদের শাস্তি হবে সেই আদালতটা এসি লাগানো কেন? অভিযুক্ত লোক যদি এসিতে আসতে না পারে, তাহলে ওখানে গিয়ে তার সে দাঁড়াবে কাঠগড়ায়, সেটা এসি না? সেখানে এসি ছিল না? আর তাদের প্রতি যে অমানবিক ব্যবহার করা হয়েছে, আচরণ করা হয়েছে, কোথায় আইনে লেখা আছে যে আসামিকে দুজনের পাশে হাত ধরে নিয়ে যাইতে হবে, কাঠগড়ায় দাঁড় করাইতে হবে? এই যে কতগুলো আপনি আগে বলছেন যে আপনি হ্যান্ডকাপ পরানো নিষেধ করবেন না। তাহলে একটার পর একটা পরিবর্তন আসতে হয় কেন আপনাদের? এই যে অতি উৎসাহ দেখাচ্ছেন আপনারা। কাজে আমি আজকে বলছি সেনাবাহিনীর মেরুদণ্ড ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করছে। বিভিন্ন আদর্শ, নীতির কথা বলে, নৈতিকতার কথা বলে সেনাবাহিনীর মধ্যে বিভক্ত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বিভক্ত করলে কার লাভ? এটা দেখতে হবে। অনেকে স্বপ্ন দেখছেন বাংলাদেশে হয়তো আইন সশস্ত্র বিপ্লব করে এদেশের পরিবর্তন করবেন। করেন, অসম্ভব কিছু না। কারণ আমার সেই বয়স নাই, প্রতিহত করার বয়স আমার নাই। আমি তো গতটাই পারি নাই, আগামীটা পারবো না। কিন্তু আপনি মনে করেন না বাংলাদেশ একটা আইসোলেটেড দ্বীপ। বাংলাদেশ মালদ্বীপ নয়। বাংলাদেশ প্রশান্ত মহাসাগরের মধ্যে কোনো ভাসমান দ্বীপ নয়, যেখানে একা যা খুশি তা করে ফেলবেন। বাংলাদেশের ২০ কোটি মানুষের পাশে আরো অনেক মানুষ আছে। যারাও বাংলাদেশের জন্য যাদের কাছেও বাংলাদেশ বিপজ্জনক। যারাও বাংলাদেশটাকে মনে করে তাদের অনেক অধিকার হরণ করে রাখা হয়েছে। আগরতলা পাশ দিয়ে আপনি কক্সবাজারে যান সমুদ্র সৈকতে বিহার করতে। আর আগরতলার সে লোকটা যেতে পারে না। তার কি মনে আক্ষেপ নাই? সে কি চায় না ওই দেশটাকে আমার নিয়ন্ত্রণে নিয়ে যায়? যাতে আমার ছেলে-মেয়েরাও যেন কক্সবাজারে সমুদ্র সৈকতে যেতে পারে? একইভাবে আমার ময়নামতি পাহাড়ের নিচের যে লোকটি আজকে তার কাটা বেড়ার জন্য ওই পারে যেতে পারে না, তারও কি ইচ্ছা হয় না যে তার কাটাটা ভেঙে আমি ওই পাহাড় থেকে আমার ক্ষয়-ক্ষুধা নিয়ে আসি, ওখান থেকে আমি ফল নিয়ে আসি, ফসল নিয়ে আসি? তারও তো ইচ্ছা হতে পারে। সীমান্ত রেখা কিন্তু ২ টি মানুষের ইচ্ছার বিপরীতে কাজ করে। একটা সীমান্তের তার কাটা কিন্তু ২ টি মানুষের বিপরীতমুখী অবস্থান। কোন পক্ষেই মাঝখানে তার কাটাকে পছন্দ করে না। না ওই পক্ষে না এই পক্ষের। তার কাটা দিয়ে মানুষকে আটকায় রাখা যায় না। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ করেন, সহানুভূতি সৃষ্টি করেন,
একে অন্যের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেন। পারস্পরিক স্বার্থ রক্ষা হবে সর্বোচ্চ, সর্বোত্তম সহমর্মিতা, সহযোগিতা, সুঅবস্থানের লক্ষণ। তার কাটা দিয়ে, বেড়া দিয়ে, সীমান্ত রেখা দিয়ে আপনি মানুষকে বিভেদ করে রাখতে পারবেন না। মানুষের মধ্যে সৌহার্দ্য তৈরি করতে হবে, পারস্পরিক স্বার্থ দেখা মানুষের তৈরি করতে হবে। আজকে আপনারা বর্তমান সশস্ত্র বাহিনীকে যেভাবে আজকে আপনারা ভুলণ্ডিত করলেন, কি তাদের অপরাধ ছিল? কাকে তারা হত্যা করেছে? আমি যদি ব্যক্তিগতভাবে বলি, কোন লোকটাকে বলেন? আজকে যারা বেঁচে বেরিয়ে এসছে তারাই তো বড় বড় কথা বলতেছে যে তাদেরকে তো হত্যা করা হয় নাই, তাদের প্রতি মানবতা দেখানো হয় নাই। তারা কি মানবিক আচরণ পায়নি অফিসারদের কাছ থেকে? যদি তারা সেদিন তাদের হত্যা করে ফেলতো তাহলে আজকে এই গল্পগুলা বলার সুযোগ পাইতো কোথায়? কিন্তু তারা তো যেখানে সুযোগ পেয়েছে হত্যা করেছে। তারা তো যেখানে সুযোগ পাচ্ছে সেখানে কাউকে তো রক্ষা করতেছে না। তো এই খেলা তো বন্ধ করতে হবে। এই খেলা চলতে পারে না। আপনি একদিক দিয়ে ৬০,০০০ কমান্ডো তৈরি করবেন, কুংফু বাহিনী তৈরি করবেন, আপনি প্রকাশ্যে হুমকি দিবেন, সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কাদেরকে হুমকি দিচ্ছেন আপনারা? এই সরকার আপনার কোনো কিছু করতে পারতেছে না। দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে কি আপনি মনে করেন না, একটি রাজনৈতিক দল যখন সরকারকে এসে বলে আপনার অবস্থান পরিবর্তন করেন, তার মানে কি ওই সরকারকে বলে দিল না তোমার কি করণীয়? তারপর ওই সরকারের গার্জিয়ান হিসেবে সে কাজ করলো না? ওই সরকার ওইভাবে সে কাজ করলো না? উনি তো বলতে পারলেন আপনি কে আমাকে বলার এটা? আপনি কে? আপনি রাজনৈতিক দলের নেতা হইতে পারেন। কিন্তু আমি কি করব না করব সে ডিক্টেট করে আপনাকে। এই কথা বলার সাহস পেল না? তার মানে কি? এই নতজানু সরকারকে দিয়ে আপনি দেশটাকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছেন। দেশটাকে অশান্তি নিয়ে যাচ্ছেন। আমাদের তো বেঁচে থাকার সম্ভাবনা কম। আমাদের কদিন বাঁচবো? কিন্তু আমাদেরকে লড়তে হবে। জাতির সামনে একটা পথ দেখায় দিতে হবে। আমাদেরকে বলতে হবে আমাদের কি করণীয়, আমাদের কি করা উচিত। আজকে এনসিপি ধ্বংস করে দিলেন আপনারা। কি কারণে? কি প্রয়োজনে? এনসিপি নাকি সম্ভাবনাময় দল ছিল না? এনসিপির ছেলেদেরকে আপনাকে মোটিভেট করতে পারেন নাই। তাদেরকে পুনর্বাসিত করতে পারেন নাই। তাদেরকে আগামী দিনের জন্য তৈরি করতে পারেন নাই। আপনারা এনসিপির ছেলেদেরকে দলে দলে শত শত ছেলে মেয়েদেরকে কেন দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণের নামে পাঠিয়ে দিলেন না? কেন তাদেরকে বিভিন্ন দেশের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে পাঠালেন না? কেন তাদেরকে কিভাবে দেশ গঠন করতে হয়, কিভাবে শাসন চালাতে হয়, চীন বলেন, অন্যান্য দেশে বলেন, তাদেরকে পাঠাইয়া দিলেন না? ১ বছরে কেন তাদেরকে শর্ট কোর্স ১৫ দিন, ১ মাস, ২ মাস, ৩ মাসের কোর্স করালেন না? কেন বিদেশ থেকে প্রশিক্ষক এনে এই ছেলেদেরকে একটা সুষ্ঠু রাজনীতির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ দিলেন না? কেন তাদেরকে ৩ মাস, ৪ মাস, ৫ মাসের ডিপ্লোমা কোর্স করে তাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষ করে তুললেন না? এটা কার দায়িত্ব ছিল? এটা আপনি কেন করেন নাই? কি কারণে করেন নাই আপনি? এটা কি আপনার ব্যর্থতা নয়? এই ছেলেগুলো আজকে কেন হতাশ হলো? কেন বিভ্রান্ত হলো? কেন তারা বিপদে পরিচালিত হলো? এরা তো ভালো কাজ করতে চেয়েছিল। এরা তো রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করতে এসেছিল। তারা তো ত্রাণ বিতরণ করতে এসেছিল। আপনি দিলেন না কেন তাদেরকে? কাজটা করতে দিলেন না কেন? আপনি ১০,০০০ পুলিশ নিতে এই ১ বছর লাগালেন কেন? আপনি ১৫ দিনের মধ্যে দেশে ১৫,০০০ পুলিশ তৈরি করে এই নতুন যুবকদেরকে মাঠে নামিয়ে দিতে পারতেন না? আপনি নতুন যুবকদের থেকে ১৫,০০০ সৈনিক নিয়ে সেনাবাহিনীতে নিয়ে নিতে পারতেন না? আপনি এখানে ১০ থেকে ১৫,০০০ ২৫,০০০ ছেলেকে প্রশিক্ষণ দিয়ে জাপানি ল্যাঙ্গুয়েজ শিখে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখিয়ে তাদেরকে বিদেশে পাঠাতে পারতেন না? কোথায় আপনার সেই টাস্ক ফোর্স? কোথায় সেই কর্মসূচি? কোথায়? প্ল্যানই তো ছিল না। ভালো কোনো প্ল্যানই তো ছিল না। ভালো কোনো প্ল্যান ছিল না। ওরা বছরটা কাটালেন এখানে কতগুলো বুইড়া ধুইরা মরা ধরা নিয়া খালি গল্প করলেন আর ফরেন ইনস্টিটিউটের ওখানে বসে বসে খাইলেন। কি প্রয়োজন ছিল আপনাদের এই মিটিং গুলা করার? ঐক্যবদ্ধ ওদেরকে করলেন নষ্ট আপনি। করে দিয়েছেন। টাকা পয়সা দেখায় নষ্ট করে এই দিয়েছেন। ছেলেগুলার সামনে কেন ভবিষ্যৎ করে দিলেন না? কেন তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করে দেশ বিদেশ থেকে প্রশিক্ষক এনে তাদেরকে একটা প্রপার ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতেন? তাদেরকে আইটি শিখাতেন। তাদের ৩ মাসের চ্যাট জিপিটি শিক্ষা দিতেন। একটি ছেলে চ্যাট জিপিটি শিখলে
সে যে কোনো ধরনের সমস্যার সমাধান সে নিজে দিতে পারে, তাকে কেন বানালেন না? ইন্টারমিডিয়েট ফেল করেছেন 4 লক্ষ ছেলেকে, 4 লক্ষ ছেলে মেয়েকে আজকে বেকার বানিয়ে দিয়েছেন, পঙ্গু বানিয়ে দিয়েছেন আপনি। এই দায়িত্ব কে নেবে? আপনি আমাদেরকে ভয় দেখান, আপনারা বোমের ভয় দেখান, জেলের ভয় দেখান, সাবধান থাকেন, নমিনেশন পাবেন না, বিএনপি নেবেন না আপনাকে কোনোদিন। আরে মানে ভাবটা মানে কি যেন সবকিছু মানে মানে জিম্মি করে রাখা হচ্ছে থেকে জিম্মি। বাপ না ডাকলে ভাত দেবো না। কি অদ্ভুত! বাবা না ডাকলে নমিনেশন পাবা না, বাবা না ডাকলে দেশে থাকতে পারবে না, বাবা না ডাকলে এটা করতে পারবে না, অর্থাৎ বাবা ডাকতে হবে আপনাদেরকে। এরকম বাপ আপনারা হচ্ছেন। অদ্ভুত একটা জাতির মধ্যে আমরা বাস করছি। এত কিছু পরেও শেখ হাসিনার এই অবস্থা দেখেও আমাদের কোনো পরিবর্তন হলো না। দুঃখ লাগে আজকে। এই জন্য বলছি আতিক, তুমি আমাকে কথা বলতে বলো, আমিও বলে ফেলি। বলি তো বিবেকের তাড়নায়, ভিতরের কষ্টে বলি। আমরাও তো তাই, আমরা আমাদের সঙ্গে তো সরকারের কোনো শত্রুতা নাই, আমরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রেও থাকি না, আমাদের কারো কোনো এজেন্ডাও পারপাস করি না, আমরা সত্যকে সত্য বলি। আওয়ামী লীগ গভর্নমেন্টের অসংখ্য ভুল ত্রুটি নিয়ে আমরা এখনো বলি যে শুধু যে আগেই ভালো ছিলাম এটা বললে আমরা সন্তুষ্ট না, এখনের চেয়ে আগে ভালো থাকলেও আমরা আগে যা ভালো ছিলাম তার চেয়ে অনেক ভালো থাকতে চাই, থাকার সুযোগ ছিল আমাদের, সেটাও নষ্ট করা হয়েছে। আক্তার ভাই, এই পর্যায়ে কিছু দর্শকের কমেন্ট একটু না পড়লেই হয়, আপনার মন্তব্য করতে হবে নট দ্যাট। আমি শুধু দর্শকদের সম্মানে, কারণ অসংখ্য কমেন্ট, এতগুলো পড়া সম্ভব না। আরো আমরা 37 মিনিট কথা বলেছেন, আরো সময় 37 মিনিট যাবে এগুলো পড়তে গেলে। আজকে যে পরিমাণ কমেন্ট এসছে তারপরেও আমি কিছু কমেন্টে একটু মনোযোগ দিতে চাই। প্রকৃতি 257 আইডি থেকে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে প্রচন্ড খুশি হয়েছিলাম। এখন তো দেখছি আগে দেশ বিক্রি হয়েছিল ভারতের কাছে, আর এখন দেশ বিক্রি হবে আমেরিকার কাছে। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন, কুকুরগুলোকে খুনি ইউনূস মববাজি, দখলবাজি, চাঁদাবাজি করতে শিক্ষা দিয়েছে। ভুয়া সমন্বয়কদের নিয়ে বেশ কয়েকটা কমেন্ট এসছে। আজকের দৃষ্টান্ত আগামীতে সেনাবাহিনীকে গোপালগঞ্জ গণহত্যার জন্য আইনের মুখোমুখি দাঁড়াতে হবে মনে রাখিয়েন রঞ্জন ভাই, আতিক ভাই। লাস্ট আর দুটা পড়ি। ভুয়া সমন্বয়ক দেশটাকে শেষ করে দিল। আর দুটাই যদি আমরা যাই তাহলে হচ্ছে, অনেকে খুব গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ কমেন্ট করেছেন, আমি সেগুলোতে যাচ্ছি। আপনি যখন বলছেন যে এদেরকে ট্রেনিং দেওয়া উচিত ছিল, মানুষ নিয়েছে কিন্তু বলছে যে এদেরকে তো ট্রেনিং না দিয়ে এদেরকে নষ্ট করেছে। রঞ্জন ভাই, ভবিষ্যতে গোপালগঞ্জ গণহত্যার জন্য সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হবে, তারা বলছেন যে এখন যেহেতু এগুলোর জন্য তোলা হয়েছে সেই জন্য। আমার কমেন্টটা একটু পরে রঞ্জন ভাইকে শোনায়েন। বাংলাদেশের সার্বভৌমত্ব আজ লজ্জিত, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেওয়ার সেনাবাহিনী আজ স্বাধীনতা বিরোধী রাজাকার পুত্রের করা মামলায় কারাগারে। আমি এই পর্যন্ত পড়েই আজকে শেষ করছি। দর্শক, অসংখ্য ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করছি আপনাদের সবার মন্তব্য পড়ার সময় সুযোগ হয়নি। রঞ্জন ভাইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। রঞ্জন ভাই, আপনি অনুমতি দিলে আজকে এই পর্যায়ে আমরা অনুষ্ঠানে ইতি টানতে পারি। রেগুলার ঘটনা ঘটে যাচ্ছে, অনেক বিষয় ছিল। এই যে দাবি দেওয়া, আমি কালকে আপনাকে বলছিলাম যে বিএনপি ছাত্র উপদেষ্টাদের অপসারণ চায়। ছাত্র উপদেষ্টা শুধু না, আমার যতটুকু সোর্স বলে যে আরো 1-2 জন উপদেষ্টা তারা অপসারণ চায়, আর জামাত গিয়ে আরো 1-2-4 জনের অপসারণ চাবে। তারপরে ফলটা কি হবে? আমি এই প্রসঙ্গে বেশি বাড়াতে চাই না। আমি অনুরোধ করব, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে আজকে তরুণ সমাজের কাছে আমি আহ্বান জানাবো, এনসিপি সকল ভাইদেরকে আমার কাছে জানাবো, হতাশ হইও না ভাই। এরকম হয়, পৃথিবীটা চলেই চাপ এবং উচ্চ চাপ নিম্ন চাপের মধ্যে, চক্রাকারে চলে। আজকে খারাপ মানে আগামী দিন ভালো হবে না, এর কোনো মানে হয় না। তোমরা ষড়যন্ত্র শিকার হয়েছো, তোমাদেরকে পরিকল্পিতভাবে মেটিকুলাসলি ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। যে মেটিকুলাস শব্দটা আবিষ্কার করা হয়েছে বাংলাদেশে, যে মেটিকুলাসলি তোমাদেরকে দিয়া বিপ্লব করানো হয়েছিল, আজকে সেই মেটিকুলাসলি তোমাদেরকে ধ্বংস করা হয়েছে। তোমরা যে কোনো কারণে হোক নিজেকে আবার নতুন করে পুনরুদ্ধার করতে গেলে আবার শুরু করতে হবে। তোমরা অপ্রাসঙ্গিক হয়ে গেছো। তোমরা এখন আর সরকারে ক্রীড়নক হও না, নিজেদের মধ্যে আলোচনা করো, কথাবার্তা বলো, নতুন করে আবার পুনর্গঠিত হও, পুনর্গঠিত হয়ে আবার প্রস্তুতি গ্রহণ করো, অপেক্ষা করো। নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতেই হবে। আর ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে এই রাষ্ট্র তরুণ সমাজ হাতে চলে যাবে। তখন তোমরা সশস্ত্র বিপ্লব করো। আমার মনে হয় সেই সশস্ত্র বিপ্লবে অনেক সশস্ত্র গোষ্ঠীও, বৈধ গোষ্ঠীও অংশগ্রহণ করবে। যে ভুল এখন মানুষ বলছে 5ই আগস্টে করা হয়েছে, সেই ভুল হয়তো আগামীতে কেউ করবে না। তো দুঃখ হলো আমাদের অনেককে হয়তো অকাতরে বিনা দোষে বিনা কারণে মারা যেতে হতে পারে, মৃত্যুবরণ করতে হতে পারে। এটাই হবে আমাদের দুর্ভাগ্য। যেমন মনে হচ্ছে হামাসবাসী
যেমন অগণিত নিরপরাধ হামাসের লোকেরা মারা গেছে। আজকে দেখেন কত বড় দুর্ভাগ্য, আজকে অভিযোগ আসছে বিবিসিতে যে হামাসের যারা ত্রাণ কাজে গেছিল তারা হামাসের মেয়েদেরকে ধর্ষণ করেছে, টাকার বিনিময়ে, রিলিফের বিনিময়ে তাদেরকে ব্যবহার করেছে। এই হলো আমাদের আন্তর্জাতিক ত্রাণ যারা নিয়ে যায়, ত্রাণ ব্যবসায়ীদের সম্বন্ধে আজকে যে বিবিসি নিউজটা দেখেন কত বড় জঘন্য। এরাই আমাদেরকে এনজিও শেখায়, এরাই আমাদেরকে দেশে বড় বড় কথা বলে। এই এনজিও গুলা কত বড় পিশাচ, কত বড় নরপশু দেখেন। আজকে অনেক হামাসের মহিলারা গোপনে বলেছে যে আমাদেরকে রিলিফের নাম দিয়ে নিয়ে গিয়ে আমাদের যৌন হয়রানি করেছে এবং আমাদের বিনিময়ে ওষুধ দিয়েছে, টাকা দিয়েছে, রিলিফ দিয়েছে। এটা কাদের বিরুদ্ধে বলা হচ্ছে? ওই তথাকথিত সভ্য এই ত্রাণকর্তাদের, যারা জাতিসংঘের ত্রাণের নামে ওখানে গেছে। তুর্য সাহেব না তুর্গ সাহেব, হিউম্যান রাইট ওয়াচ, আপনার চোখ ওখানে যায় না? ওখানে দেখেন না আপনি জাতিসংঘের ত্রাণকর্তাদের সম্বন্ধে যে কথা বলা হয়েছে? এটা আজকের বিবিসি নিউজ। আজকে দেখেন বিবিসি কি বলেছে। বাংলাদেশেও তো আপনারা এইগুলা করতেছেন, বাংলাদেশেও তো আপনারা এইভাবে হায়নার মতো, শকুনের মতো বাংলাদেশের মানুষের মাংস রক্ত চুষে খাওয়ার চেষ্টা করতেছেন। আমি পরিশেষে বলতে চাই, অযথা এই দেশকে ভারত বিদ্বেষী বানায়া, ভারত বিরোধী বানায়া মানুষের সর্বনাশ করেন না। ভারত আমাদের প্রতিবেশী, ভারত যাতে আমাদেরকে আমাদের স্বার্থ নষ্ট করতে না পারে সেই সংগ্রাম আমরা করব, সেই যুদ্ধ আমরা করব, কিন্তু আমরা ভারত বিদ্বেষী নই। আমরা আমাদের স্বার্থ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করব, কথা বলবো, আমাদের স্বার্থ বিকিয়ে ভারতকে দিব না, ভারতের স্বার্থ উদ্ধার করতে দিব না। এই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে, কিন্তু ভারত বিদ্বেষী, ভারত বিরোধী এই মনোভাব থেকে বেরিয়ে আসেন। আমরা হিন্দুত্ববাদের বিপক্ষে দাঁড়াবো, তার মানে এই নয় আমরা অন্য কোনো ধর্মের আধিপত্য এখানে প্রতিষ্ঠা করতে দেব। এখানে কোনো ধর্মীয় আদর্শ, ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠা হতে বাংলাদেশে পারবে না। এই দেশের মানুষ শতকরা 90% মুসলমান, আর 90% মুসলমানের মধ্যে শতকরা 95% উদারপন্থী, উদার। তাদের উপরে আধিপত্য চড়াইয়া দিয়েন না, চাপাইয়া দিয়েন না। ধর্মীয় আধিপত্য সৃষ্টি করতে গেলে, আধিপত্যবাদ দেখাতে গেলে একই অবস্থা হবে। ভারত যেমন তা হিন্দুত্ব আধিপত্যবাদ দেখাতে গিয়ে ভারতের মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করে ফেলতেছে, বাংলাদেশেও যদি কোনো শক্তি কোনো ধর্মীয় আধিপত্যবাদ দেখাতে যান, পরিণতি ভালো হবে না। আফগানিস্তান আমাদেরকে ভালো শিক্ষা দেয় নাই। তাদের দেখেন, তাকিয়ে দেখেন মালয়েশিয়ার দিকে, উদার হলে কি হয়, ওগুলোর দিকে তাকান, ভালোর দিকে তাকান। আচ্ছা কাতার দেখেন, সৌদি আরব কোন দিকে যাচ্ছে দেখেন। আপনি যে কথা বলছেন তুরস্ক, তুরস্ক কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের বিরুদ্ধে লড়েছে। এই তুরস্কের সুলেমানরা, সুলতানরা কিন্তু হিটলারের সঙ্গে ছিল, মুসলিনের সঙ্গে ছিল, সাধারণ মানুষের সঙ্গে ছিল না। তুরস্কের খাপে পড়েন না। তুরস্ক স্বাধীন, সার্বভৌম, উদার মুসলমানদের পছন্দ করে না। তারা তাদের অধীন রাখতে চায়, তাদের আধিপত্য বিস্তার করতে চায়। তাদের আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠা করেন না ভাই, আপনারা ভালো হবে না। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা ভালো করে নাই। অটোমান সাম্রাজ্য মুসলমানদের জন্য কিছুই করে যায় নাই, কিছুই করে না ধ্বংস করা ছাড়া। মুঘল সাম্রাজ্য বাংলাদেশে এই ভারতের মুসলমানদের জন্য কিছুই করে যায় নাই, দুঃখ আর দুর্দশা ছাড়া। আজ মনে করেন না যে আমাদের ভাগ্য আমাদের নিয়ন্ত্রণ করতে দেন, আমাদেরকে পরিবর্তন আমাদের করতে দেন। এদেশে মানুষ উদার, এদেশে মানুষ নামাজ, রোজা, জাকাত, হজ করে, কিন্তু ধর্ম ব্যবসায়ীদের পছন্দ করে না। যারা ধর্মের ব্যবসা করে, যারা ধর্মের কথা বলে টাকা নেয়, অর্থ নেয়, বৃত্ত নেয়, তাদেরকে মানুষ ভালোবাসে না। বিভিন্ন কারণে তাদের কাছে যায়, কিন্তু তাদেরকে ভালোবাসে না। ধর্ম ব্যবসায়ীদেরকে মানুষ কোনো অবস্থায় ভালোবাসে না। ধর্ম ব্যবসার জিনিস না, ধর্ম অনুশীলন করার জিনিস, ধর্মকে ফলো করার জিনিস। তাদের ব্যবসায়ীদের কাছ থেকে দেশকে বাঁচান, ধর্ম ব্যবসায়ীর কাছ থেকে দেশকে বাঁচাতে হবে। এটা মুসলমানের দেশ, আমরা মুসলমান একসঙ্গে থাকবো। মুসলমান একসঙ্গে থাকা মানে অন্য কোনো জাতির ক্ষতি করা না। এইটা যদি প্রতিষ্ঠা করতে পারেন, দেখবেন সবাই মিলে শান্তি থাকতে পারবো। আপনাকে আবার ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক কথা বললাম। মনে রাখতে হবে, আজকে বলতে হবে, বাংলাদেশ মুসলমানদের দেশ। আমরা উদার মুসলমানরা থাকবো, এখানে সবাইকে নিয়ে থাকবো, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো বিভেদ নয়।
মুসলিম সমাজ উদার সমাজ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি। আজ আমাদের লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ একমাত্র আমাদের ত্রাণকর্তা, আল্লাহ একমাত্র উপাস্য, এটাই আমাদের মনে রাখতে হবে। এর বাইরে কোনো কথা নাই, কোনো কথা নাই, কোনো কথা নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তার ভাই। আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।